মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে মাধ্যমিক পরীক্ষার 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের আমি আগে বলেছিলাম যে 2017 থেকে 2024 পর্যন্ত তোমাদের আমি সলভ করে দেব। আজকে শুরু করলাম 2017 সালের গ্রুপ এ এবং গ্রুপ বি দিয়ে। এরপর ধারাবাহিকভাবে আমি তোমাদের 2017 থেকে 2024 সমস্ত প্রশ্নের সমাধান তোমাদের করে দেব। এটার মূল উদ্দেশ্য হলো তোমরা যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, তোমাদের প্রস্তুতি প্রায় ধরে নেওয়া যায় অনেকটাই হয়ে গেছে। এবার তোমাদের যেটা জানা দরকার সেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে ট্রেন্ড। মাধ্যমিকে কী ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, সহজ নাকি কঠিন, কি টাইপের প্রশ্ন চাই, সেইগুলো দেখাটা খুব জরুরি। বা সেই ধরনের প্রশ্নে তুমি কতটা সাবলীল সেইগুলো তোমাকে নিজেকে যাচাই করতে হবে। সেই জন্য আজকে থেকে আমি শুরু করছি 2017 থেকে 2024 পর্যন্ত আমরা যাব গ্রুপ এ বি। আজকে 2017 সালের গ্রুপ এ এবং গ্রুপ বি সমাধান করব। প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি সমাধান করে দিয়েছি। একটা জিনিস তোমাদের বলতে পারি, গ্রুপ এ এবং গ্রুপ বি শেষে তোমরা নিশ্চয়ই মনে মনে এই কথাটাই বলবে যে প্রশ্ন যথেষ্ট সহজ। আমি তোমাদের বারে বারে এই কথাটা বলি যে ভয় পেও না, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয় না। শুধু একটু মনের জোর রাখো, বিশ্বাস রাখো নিজের উপর, তাহলেই পারবে। তো চলো শুরু করি আজকের 2017 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সলভ, গ্রুপ এ এবং গ্রুপ বি। ওকে, দেখো মাধ্যমিক এক্সামিনেশন 2017 ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র তোমাদের সামনে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথমে তোমরা জানো 15টি এমসিকিউ থাকে। তো চলো পরপর সলভ করা যাক। আমাদের 2017 থেকে 2024 পর্যন্ত পরপর ধারাবাহিকভাবে আমি তোমাদের প্রতিটি প্রশ্নপত্র সলভ করে দেব। তো চলো আজকেরটা পরপর শুরু করি। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। অপশন 1.1 কোয়েশ্চেন নাম্বার, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি জলীয় বাষ্প, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি অক্সিজেন। আমরা জানি মিথেন গ্রিনহাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস, প্রশ্নই নেই না হওয়ার। তাহলে গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন। তাহলে উত্তর হলো অক্সিজেন। ওকে, 1.1 এরটা উত্তর হলো অক্সিজেন। কোয়েশ্চেন নাম্বার 1.2, নিচের কোনটি চাপের এসআই একক? অপশন এ নিউটন মিটার স্কোয়ার, অপশন বি নিউটন মিটার ইনভার্স 2, অপশন সি নিউটন মিটার, অপশন ডি নিউটন। সঠিক উত্তর কোনটা হবে তাই সেটা দেখার আগে আমি তোমাদের একটুখানি রাফ ওয়ার্ক করে দিই। চাপ মানে কি জানি আমরা? চাপ মানে আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা জেনে নাও, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবার এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ারটা উপরে গেলে কি হবে? নিউটন মিটার ইনভার্স, নিউটন মিটার ইনভার্স 2 কোথায় আছে? অপশন বি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর উত্তর হবে নিউটন মিটার ইনভার্স। শুধু উত্তরগুলো জানলে হবে না, উত্তরগুলো কিন্তু বুঝেও নিতে হবে। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ আমার এই পার্টটা করার উদ্দেশ্য একটাই, তোমরা কোয়েশ্চেন সম্পর্কে, ট্রেন্ড সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে যে মাধ্যমিক পরীক্ষা সাধারণত কী ধরনের প্রশ্ন আসে। সেটা কিন্তু সব থেকে জরুরি। টেস্ট পেপারের 25টা 30টা 40টা 50টা পেজ সলভ করাটা বড় কথা নয়, মাধ্যমিকের এই ইয়ার সলভগুলো করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো 1.3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? অপশন এ 8, অপশন বি 16, অপশন সি 32, অপশন ডি 64। দেখো আমরা এখানেও আণবিক ওজন, গ্যাসের আণবিক ওজন আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি জানি? m = 2d। তাহলে বাষ্প ঘনত্ব সর্বদা আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে আণবিক ওজন কত হবে? তার দ্বিগুণ, অর্থাৎ 64। মোটামুটি তোমাদের আমি যেভাবে মোটামুটি তৈরি করেছি তাদের তোমরা দেখবে পরপর প্রশ্নগুলো যখন আসবে দেখবে তোমাদের খুব সহজ বলেই মনে হবে। অর্থাৎ এটা আমার মানে একরকম বলতে পারো কনফিডেন্স তোমাদের উপর যে তোমরা প্রতিটা প্রশ্ন তোমাদের কাছে সহজ বলেই গণ্য হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 1.4, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, অপশন বি দৈর্ঘ্য, অপশন সি উপাদানের প্রকৃতি, অপশন ডি প্রস্থচ্ছেদ। সাধারণত উষ্ণতা অপরিবর্তিত থাকলে তখন এগুলোর উপর নির্ভর করে, কিন্তু কোনটির উপর মেনলি ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর হবে অপশন এ উষ্ণতা, মনে রেখো। 1.5, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটাও আমি তোমাদের বহুবার বলেছি। এটা সম্পর্ক কি? R = 2f। এখানে R = 2f নেই, f দিয়ে প্রকাশ করা আছে। তাহলে R = 2f হলে f সমান কি হবে? f সমান হবে r/2। কোথায় আছে? f সমান r/2। তাহলে এটা হচ্ছে না, f = 2r, f = r/2। ব্যাস উত্তর পেয়ে গেছি, আর দেখার দরকার নেই আমার।
বোঝা গেল ব্যাপারটা? যেরকমভাবে প্রেজেন্টেশন সেরকমভাবে দেখতে হবে। তাহলে একদম দেখতে পাচ্ছ m = 2d, r = 2f সব শেখানো হয়েছে তোমাদের। নেক্সট 1.6, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? লাল, হলুদ, বেগুনি, সবুজ। 1 সেকেন্ড লাগবে। বেগুনি। তাহলে সব থেকে বেশি বিচ্যুতি তোমাদের বারে বারে বলেছি আমি, সব থেকে বেশি বিচ্যুতি বেগুনির, সব থেকে বেশি, আর সব থেকে কম লাল। সোজা পথে বেরিয়ে যায়, সেজন্য বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট চলো 1.7, নিম্নলিখিতগুলির ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অপশন এ কুলম সেকেন্ড, অপশন বি ভোল্ট ওহম ইনভার্স, অপশন সি ভোল্ট ওহম, অপশন ডি ভোল্ট ইনভার্স ওহম। আচ্ছা, এটা বুঝতে গেলে আমি তোমাদের ওহমের সূত্রের ফর্মুলাটা একটুখানি বুঝিয়ে দিই। ভি সমান সমান আই আর, সুতরাং আই সমান সমান কি গো? ভি বাই আর। ভি মানে কি? ভি মানে ভোল্ট, দেখো এক্ষুনি বেরিয়ে আসবে। আর আর মানে কি? ওহম। তাহলে ব্যাপারটা ওহমটাকে উপরে নিয়ে গেলে কি হচ্ছে? ভোল্ট ওহম ইনভার্স। কোথায় আছে ভোল্ট ওহম ইনভার্স? ব্যাস পেয়ে গেছি, ভোল্ট ওহম ইনভার্স। বোঝা গেল? এইভাবে করতে হয়। এটা 1.7 এর ক্ষেত্রেও দেখলে, কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটার ক্ষেত্রেও দেখলে, এইভাবে করতে হয় এগুলো। নাও কোয়েশ্চেন নাম্বার 1.8, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? অর্থাৎ সাধারণ পরিবাহিতে আমরা জানি উষ্ণতা বৃদ্ধি করলে তাদের রোধাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু বিশেষ একটা পদার্থ এর মধ্যে রয়েছে যার উষ্ণতা বৃদ্ধি করলে উল্টো ঘটনা ঘটে, রোধাঙ্ক আবার হ্রাস পায়, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। মনে রেখো, সেটা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধি যত করা যায় রোধাঙ্ক তত হ্রাস পায়। ওকে, তাহলে 1.8 পর্যন্ত সলভ হয়ে গেল। চলো নেক্সট দেখি। এবার দেখো কোয়েশ্চেনগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? একদমই না। তাই ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই, শুধু মনের জোর নিয়ে সুন্দরভাবে হাসি মুখে পরীক্ষা দেবে, দেখবে সমস্ত পারবে। টেনশন করলেই সমস্যা। নিচের কোনটি আলফা, বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? আমি তোমাদের বলেছিলাম আয়নায়ন ক্ষমতা, ভেদন ক্ষমতা, বেগ ইত্যাদির ক্রমগুলো সব মনে রাখতে। তাহলে এখানে আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম এটা হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। এখানে আলোচনা করার কোনো জায়গায় নেই। সব থেকে বেশি আয়নায়ন করার ক্ষমতা আলফার, তারপর বিটা, তারপর গামার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 1.10, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অপশন এ পটাশিয়াম, অপশন বি হাইড্রোজেন, অপশন সি লিথিয়াম, অপশন ডি সোডিয়াম। দেখো এটা একটা শ্রেণী বরাবর রয়েছে। কি শ্রেণী? দেখতেই পাচ্ছ, ক্ষার ধাতুর শ্রেণী, অর্থাৎ শ্রেণী নম্বর 1 বরাবর রয়েছে। সবার উপরে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম উপর থেকে। এবার তোমরা জানো একটা শ্রেণী বরাবর উপর থেকে যত নিচে নামা যায় তত পরমাণুর ব্যাসার্ধ তত কি হয়? বড় হতে থাকে। তাহলে সব থেকে বড় কে? সব থেকে নিচে যে আছে সে সব থেকে বড়। তাহলে অপশন এ পটাশিয়াম এখানে পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। নাও কোয়েশ্চেন নাম্বার 1.11, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? আমি তোমাদের বহুবার শিখিয়েছি যে ধাতু আর অধাতুর মধ্যে তড়িৎযোজী বন্ধন হয়, আর অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হয়। তাহলে এখানে দেখো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আর ক্লোরাইড, হাইড্রোজেন HCl দুটোই অধাতু, তাহলে এখানে সমযোজী বন্ধন থাকতে পারে, এটা হতে পারে। দেখে নি বাকিগুলো। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু, তাহলে এখানে তড়িৎযোজী হবে না। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম ধাতু হাইড্রোজেন অধাতু হবে না। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু হবে না। তাহলে উত্তর হবে এ হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড এখানে দেখো এটা অধাতু, এটাও অধাতু, দুটো অধাতুর সমন্বয়ে কি হয়? সমযোজী বন্ধন। নাও কোয়েশ্চেন নাম্বার 1.12, নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অপশন এ CH3COOH, অপশন বি NaOH, অপশন সি H2SO4, অপশন ডি NaCl। সবসময় মনে রেখো যে জৈব পদার্থ যারা আছে তারা সাধারণত মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, জৈব পদার্থ। এখানে NaOH অজৈব পদার্থ, তাহলে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা হবে না। H2SO4 অজৈব পদার্থ, এটা প্রশ্নই নেই, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে CH3COOH। তোমরা জানো এটা হচ্ছে জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নাও কোয়েশ্চেন নাম্বার 1.13, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? আর্দ্র অ্যামোনিয়া কনসেপ্ট আমি তোমাদের শিখিয়েছি। দেখতে হবে অ্যামোনিয়া ক্ষারীয় না আম্লিক। অ্যামোনিয়া আমরা জানি ক্ষারীয়। তাহলে ক্ষারীয় কোনো পদার্থকে শুষ্ক করতে কি ব্যবহার করতে হবে? যে পদার্থটা আমরা ব্যবহার করবো সেটা নিশ্চয়ই ক্ষারীয় হওয়াটাই বাঞ্ছনীয়, তাই না? তাহলে এখানে দেখো এটা তো ব্যবহার করা যাবে না, কারণ এটা অ্যাসিড, ব্যবহার করা যাবে না। P2O5 ব্যবহার করা যাবে না, কারণ এটাও অ্যাসিড, এরও আম্লিক ধর্ম রয়েছে, এরও আম্লিক ধর্ম রয়েছে, ব্যবহার করা যাবে না। এবার এই দুটোর মধ্যে একটা ব্যবহার করা যাবে, কিন্তু CaCl2 ব্যবহার করা যাবে না। এটা কি করে? অ্যামোনিয়ার সঙ্গে এক ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড, এক ধরনের যৌগ যৌগ গঠন করে, যে কারণে অ্যামোনিয়া নষ্ট হয়ে যায়। মানে সেটা সেখানে ব্লক হয়ে গেল, অন্য কাজে তো ব্যবহার করতে পারবো না, তাই এটাও ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় শুষ্ক কলিচুন, দ্যাট ইজ অপশন সি CaO। ওকে, তাহলে 1.13 উত্তর কি হবে? অপশন সি CaO। ওকে, মনে থাকলো?
চলো আর দুটো প্রশ্ন দেখি। চলো 1.14, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অপশন এ বক্সাইট, অপশন বি হেমাটাইট, অপশন সি ম্যালাকাইট, অপশন ডি চ্যালকোপাইরাইটিস। সরাসরি উত্তর বক্সাইট। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কি হবে? বক্সাইট। ওকে, বোঝা গেল। তাহলে হেমাটাইট লোহার আকরিক, তোমরা জানো হেমাটাইট লোহার আকরিক। ম্যালাকাইট হলো কপারের আকরিক এবং চ্যালকোপাইরাইটিস সেটাও কপারের আকরিক। তাহলে এটা কপারের আকরিক, এটা কপারের আকরিক, এটা লোহার আকরিক, আর এটা অ্যালুমিনিয়ামের আকরিক। লাস্ট প্রশ্ন 1.1, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হচ্ছে অপশন বি সিএইচও, কারণ OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গ্রুপ, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী গ্রুপ। CO কিটোনের কার্যকরী গ্রুপ, আর COOH কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ। ওকে, তাহলে এই যে 15টি MCQ 2017 সালের তোমরা ফেস করলে, তোমাদের কি মনে হলো? তোমাদের কনফিডেন্স লেভেল তো 30% থেকে এক লাফে 90% চলে যাওয়ার কথা, আর যাদের 70% আছে তাদের 100% চলে যাওয়ার কথা। তোমাদের কোনো ভয় নেই। আমি আগাগোড়া একটা কথা তোমাদের বোঝানোর চেষ্টা করি, ভয় পাবে না, কারণ মাধ্যমিক পরীক্ষায় কোয়েশ্চেন খুব কঠিন হয় না, সহজ প্রশ্ন হয়। ঠিক আছে, প্র্যাকটিস করে যা। আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস করাই কেন? যত প্র্যাকটিস করবে তত মাধ্যমিক পরীক্ষায় গিয়ে যখন কোয়েশ্চেন প্রশ্নপত্রটা হাতে পাবে, দেখবে সমস্ত প্রশ্ন কমন, কোনো ভয় নেই। আমি তোমাদের সঙ্গে আছি, আমি বলছি। চলো এবার গ্রুপ বিটা সলভ করবো। চলো দেখো গ্রুপ বিতে কেমন ধরনের প্রশ্ন আসে। এবার দেখো গ্রুপ বিতে তোমরা জানো 21টি অবজেক্টিভ থাকে, সেখানে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ম্যাচিং থেকে শুরু করে সরাসরি এক কথায় উত্তর সব ধরনের প্রশ্নই থাকে। তো চলো দেখি। তো তোমরা দেখবে যে খুব কঠিন প্রশ্ন থাকে না, সহজ প্রশ্নই থাকে। তো চলো দেখো, নিজেরাই দেখো। গ্রুপ বিতে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। কি হবে এটি? ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। এবং তোমরা দেখবে প্রতিটা প্রশ্নই আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি। এখানে উল্লেখ করা উচিত যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধি করলে উষ্ণতা 6.4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। এই নিয়মিত হারে উষ্ণতা কমার এই ঘটনাটাকে এটাও উল্লেখ করে রাখি আমাদের একটা রিভিশনে। আমি বলে রাখছি, এক্সট্রা তোমাদের রিভিশনও হয়ে যাচ্ছে, ল্যাপস রেট বলে। ওকে, চলো নেক্সট। অথবা ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ভূ উষ্ণতা বৃদ্ধি মানে সহজ কথায় যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি, তাই না? তাহলে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। কি লিখবে? লিখবে যে এটা লিখতে পারো, মেরু অঞ্চলের অনেক আছে সমস্যা। একটা, মেরু অঞ্চলের বরফ গলে কি হবে? মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র তীরবর্তী অনেক শহর, সমুদ্র তীরবর্তী অনেক শহর কি হবে? বন্যাগ্রস্ত হবে, তাই না? এটা একটা ক্ষতিকারক প্রভাব হতে পারে। আচ্ছা, নেক্সট 2.2, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি। দেখো এটার উত্তর হবে ইউভি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত, সঠিক উত্তর হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। মনে রেখো, সক্রিয় ক্লোরিন পরমাণু কি করে? ওজোন গ্যাসকে বিয়োজিত করে দেয়, দিয়ে অক্সিজেনে পরিণত করে। অর্থাৎ ওজোন স্তর ছিদ্র, ওজোন হোল সৃষ্টি করার ক্ষেত্রে যে কারণে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা রয়েছে, সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। নাও কোয়েশ্চেন নাম্বার 2.3, একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। এই তথ্যটি সত্য নাকি মিথ্যা? দেখো অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জানি যে একই উষ্ণতা ও চাপে সমআয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এটা আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে জেনেছি, তাই তো? তাহলে এখানে একই উষ্ণতা চাপে সমআয়তন CO2 এবং সমআয়তন NO2 গ্যাসের মধ্যে অণু সংখ্যা পৃথক বলছে, তাহলে অবশ্যই এই তথ্যটি কি? তথ্যটি মিথ্যা। ক্লিয়ার? CO2 গ্যাসের মধ্যে যদি X সংখ্যক অণু থাকে, একই উষ্ণতা চাপে সমআয়তন N2 গ্যাসের মধ্যেও N সংখ্যক অণু থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট দেখো 2.4, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। আয়তনের মধ্যে সম্পর্কটি অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, অর্থাৎ গ্যাসের আয়তন যদি V হয়, চাপ যদি P হয়, V প্রপোর্শনাল টু 1/P। মনে রেখো, V প্রপোর্শনাল টু 1/P, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটাকে যদি লেখচিত্র আঁকা যায়, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, তোমরা জানো এটা
এটা সমপরাবৃত্তাকার লেখচিত্র হয়। ওকে, অর্থাৎ চাপ বৃদ্ধি পেলে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। নেক্সট 2.5, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। মনে রেখো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অবশ্যই তরলের নিজস্ব বৈশিষ্ট্য। অথবা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো, নেক্সট দেখো তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। মনে রেখো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। নাও আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, হচ্ছে রামধনু। ওকে, রামধনু আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। 2.7, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অবশ্যই উত্তর হবে অবতল লেন্স। বহুবার তোমরা এটা আমি টেস্ট নিয়েছি, বহুবার তোমরা এটা ফেস করেছো। তাহলে এখানে পারফেক্টলি উত্তর লিখতে গেলে কি লিখতে হবে? পারফেক্টলি যদি তুমি লিখতে যাও তাহলে লিখতে হবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা। যেহেতু প্রশ্ন করেছে কোন ধরনের লেন্স দ্বারা, এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এক্সট্রা কোনো লেখার কোনো দরকার নাই। 2.8, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? তড়িৎ প্রবাহের অভিমুখ ধরো এই বরাবর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে বার্লো চক্রের ঘূর্ণন যেদিকে হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি ঘড়ির কাঁটার বিপরীত করে দাও, বার্লো চক্রের ঘূর্ণনও পাল্টে যাবে। অর্থাৎ এখানে বলো চক্রের ঘূর্ণনের দিক পাল্টে যাবে। ওকে, পাল্টে যাবে। অর্থাৎ তোমার এই বার্লো চক্রটি যদি এইরকমভাবে ঘুরতো এতক্ষণ, তাহলে এইবার ঘুরবে কি? এবার ঘুরবে এরকম, উল্টে যাবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন হবে? গতির অভিমুখ পাল্টে যাবে। ক্লিয়ার? তাহলে নেক্সট চলো দেখি প্রশ্নগুলো কি মনে হচ্ছে, সহজ না কঠিন? প্রশ্নগুলো কি মনে হচ্ছে, সহজ না কঠিন? প্রশ্নগুলো ভীষণ সহজ, প্রত্যেকটা প্রশ্ন কমন প্রশ্ন। চলো নেক্সট দেখি। তারপরে দেখো 2.10, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রক থেকে বিটা কণা নির্গত হয়। অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা ঘটনাটাই হচ্ছে নিউক্লিয় ঘটনা, অর্থাৎ আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই সমস্ত কিছুই তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা, সমস্ত কিছুই কিন্তু নির্গত হয় নিউক্লিয়াস থেকে। ওকে, নিউক্লিয় ঘটনা। নেক্সট, U92-238 থেকে আলফা কণা নিঃসরণের পরে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? এর থেকে সহজ প্রশ্ন আর কি হবে বলো? আলফা কণা নির্গত হলে আমরা জানি পরমাণবিক সংখ্যা 2 একক কমে আর ভর সংখ্যা 4 একক কমে। যেহেতু আলফা কণা বেরিয়েছে এখান থেকে, তাহলে নতুন যে মৌলটি উৎপন্ন হবে এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তাহলে নতুন যে মৌলটি উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা 2 একক কম হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা অবশ্যই হবে কত? 90। ক্লিয়ার? বোঝা গেল? উত্তর কি লিখবে? 90। নেক্সট দেখো একটা ম্যাচিং, কারণ তোমাদের আমি আগাগোড়া বলেছি ম্যাচিংয়ের নাম্বার কিন্তু খুব সহজেই তোলা যায়। তো চলো ম্যাচিংটা করে নিই এবার। দেখো ম্যাচিংয়ের বাঁদিকে বাম স্তম্ভে একটি সন্ধিগত মৌল, একটি ইউরেনিয়াম উত্তর, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত। দেখো আমি তোমাদের আগাগোড়া বলেছি যে নিজের সুবিধা মতন মিলিয়ে নেবে। একটি ইউরেনিয়াম উত্তর পরিষ্কার দেখতে পাচ্ছি, প্লুটোনিয়াম 4, তাহলে এখানে 4 লেখো, 4। আচ্ছা, যেটা তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো থার্মিট পদ্ধতি উচ্চ উষ্ণ Fe2O3 কে বিজারিত মানে বিজারক পদার্থ, অ্যালুমিনিয়াম, আমরা জানি অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, এটাও হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে একটি সন্ধিগত মৌল আর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, আমরা জানি টিন, তাহলে কাঁসাতে টিন থাকে, এটা হয়ে গেল। আর একটি সন্ধিগত মৌল নিকেল, এটা হয়ে গেল। তাহলে কি হলো? তাহলে উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো 2, 4, 1, 3। ওকে, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে গেলে 2, 4, 1, 3, ব্যাস 4টে নাম্বার কিন্তু তোমরা চট করে পেয়ে গেলে। ওকে, তাহলে এখনো পর্যন্ত যা প্রশ্ন পেয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভীষণ সহজ। চলো বাকি প্রশ্নগুলো দেখি। এবার দেখো F2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করতে হবে। লুইস ডট, যেখানে F এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 9, তাহলে 9 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কি হয়? তার ইলেকট্রন বিন্যাস হয় 2,7।
তাহলে স্বল্পবিস্ত কক্ষপথে 7টা আছে, 7টায় থাকার কথা, কারণ হ্যালোজেন মৌলেদের স্বল্পবিস্ত কক্ষপথে সর্বদা 7টা ইলেকট্রনই থাকে। তাহলে আমি যদি আর সবসময় মনে রেখো লুইস ডট চিত্র আঁকতে গেলে সর্ববিস্ত কক্ষপথের ইলেকট্রনটা নিয়েই মাথা ঘামাতে হয়, ভেতরে কি আছে না আছে দেখার দরকার নেই। তাহলে 7। তাহলে এইবার দেখো আমি যদি এফ এখানে 1 2 3 4 5 6 7 দিই, আর একটা এফকেও যদি 1 2 3 4 5 6 7 দিই, তাহলে এখন এরা তো অষ্টক পূর্তি ঘটাতে চাইবে, নাহলে তো বন্ধন করতে যাবে কেন, উদ্দেশ্য অষ্টক পূর্তি। তাহলে এরও 7টা এরও 7টা, তাহলে এরও একটা দরকার এরও একটা দরকার। এ তখন কি করলো, এর এই একটা একে দিয়ে দিল, এ একটা দিল বলে এও এর একটা একে দিয়ে দিল। তাহলে এবার কি হলো একটু দেখো তো, এবার কি হলো দেখো, দুটো এফ, এর 7টা ছিল, দিয়েছে একটা, তাহলে এখন থাকছে কটা, 6টা। এখানে এ একটা দিয়েছে, এও এখানে এ একটা দিয়েছে, আর থাকছে 6টা। ভালো করে বোঝো। এবার এই এফ দেখো, এই দুটোকে নিজের বলে মনে করবে, এই এফও এই দুটোকে নিজের বলে মনে করবে। তাহলে এ এফেরও দেখো 1 2 3 4 5 6 7 8 অষ্টক পূর্তি হয়ে গেছে, এ এফেরও দেখো অষ্টক পূর্তি হয়ে গেছে। ব্যাস, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এরা কি করলো, সুস্থিতি পেল। তাহলে এইটাকে তোমরা এইভাবেও দেখাতে পারো, এফ বন্ড এফ সমযোজী এক বন্ধন এইভাবেও দেখাতে পারো। ওকে, এইভাবে করতে হয়। 2.13 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? অর্থাৎ বিশুদ্ধ জলের যা তড়িৎ পরিবাহিতা, কিন্তু বিশুদ্ধ জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করলে তার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? নেক্সট, এটা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? অ্যাকচুয়ালি দ্রবণে তড়িৎ পরিবহন করে কারা? দ্রবণে তড়িৎ পরিবহনের দায়িত্ব কাদের থাকে? দ্রবণে তড়িৎ পরিবহনের দায়িত্ব থাকে আয়নদের উপর, আয়নদের, ক্যাটায়ন অ্যানায়ন এদের উপর। এখন বিশুদ্ধ জল, জল যেহেতু সমযোজী পদার্থ, তাহলে এরা তো সহজে আয়নিত হয় না, হবে না। সমযোজী পদার্থ যারা তারা তো আয়নিত হয় না। কিন্তু যেই জলের মধ্যে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো, সঙ্গে সঙ্গে এই সালফিউরিক অ্যাসিড কি করলো, জলের অণুকে বিয়োজিত করে সেখান থেকে ক্যাটায়ন রূপে H+ এবং অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলো তৈরি হওয়ার ফলে সহজেই এদের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেড়ে যায়। বোঝা গেল? H2SO4 কি করে, জলকে আয়নিত করতে সাহায্য করে সেই জন্য। অথবা চলো, কোনো তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা? অবশ্যই আয়ন। তড়িতের বাহক হচ্ছে আয়ন। আয়নকে তুমি আরো স্পেসিফিক্যালি বলতে পারো ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ওকে, ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, আর অ্যানায়ন অ্যানোডের দিকে যায়। বেশ, এইভাবেই তড়িৎ পরিবহন করে। নেক্সট 2.14 কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? ভালো করে দেখে নাও এই প্রশ্নটা। দেখো, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে যে আয়নগুলো পাওয়া যায়, কপার সালফেট বিয়োজিত হয়ে কি করে, কপার সালফেট বিয়োজিত হয়ে Cu2+ আর SO4 2- আয়ন উৎপন্ন করে। অপরদিকে H2O বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করে। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের দিকে ধাবিত হওয়ার প্রশ্ন, তাই তো? তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের দিকে, ক্যাথোড মানে কি তড়িৎদ্বার? নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে নিশ্চয়ই এখানে যে দুটো পজিটিভ আয়ন তৈরি হয়েছে Cu2+ আর H+, এদের দুটোর কোনো একটা যাবে। তার মানে এখানে একটা কম্পিটিশন হবে, কে আগে ক্যাথোডে গিয়ে আধানমুক্ত হবে। এবার তোমাদের আমি শিখিয়েছি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে যত নিচে থাকে সে ক্যাথোডে আগে গিয়ে আধানমুক্ত হবে। এখন তোমরা জানো হাইড্রোজেনের থেকে কপার নিচে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কপারের তড়িৎধর্মিতা, ধাতুধর্মিতা অনেক কম। তাহলে স্বাভাবিকভাবে এখানে এই দুটোর মধ্যে কে যাবে? অবশ্যই যাবে Cu2+ আয়ন। তাহলে এক কথায় উত্তরের বোঝালাম তোমাদের আমি, এক কথায় যদি উত্তর দেওয়া যায় কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জলীয় তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়, উত্তর লিখবে Cu2+ আয়ন। উত্তর কি হবে? Cu2+ আয়ন। Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে আধানমুক্ত হয়ে কপার ধাতু উৎপন্ন করে এবং ক্যাথোডের গায়ে জমা হয়। ওকে, চলো নেক্সট দেখি আর কি কি প্রশ্ন আছে। দেখো 2.15 বলছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে, গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তার সংকেত হচ্ছে, সরাসরি যদি তুমি উত্তর অনুযায়ী লেখো তাহলে সরাসরি লিখে দেবে PbS। PbS এর কালো রঙের অদক্ষেপ পড়ে, এর নাম কি? এর নাম হচ্ছে লেড সালফাইড। এর নাম লেড সালফাইড। তার সংকেত লেখো, এত কিছু লেখারও দরকার নেই, কারণ সব সময় মাধ্যমিকে টু দা পয়েন্ট আনসার দেবে। আমি তোমাদের এখানে এক্সট্রা কিছু তথ্য দিচ্ছি বটে, কিন্তু পরীক্ষার সময় তোমাদের লাগবে না। এবার দেখো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে লেড নাইট্রেট PbNO3 2 প্লাস H2S
কি হবে, হবে পিবিএস, পিবিএস পদক্ষেপ পড়বে আর 2HNO3 উৎপন্ন হবে। এইটা হচ্ছে কালো রং। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটার উত্তর কোনটুকু? এই প্রশ্নটার উত্তর জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু। আর এগুলো তোমাদের এক্সট্রা আমি বললাম। চলো, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যেটা হয়, এখানে যেটা হয় যে পটাশিয়াম ডাইক্রোমেটকে, এই যে H2Sটা পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7, এই পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ রঙে পরিণত করে, পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ রঙে পরিণত করে এবং নিজে নিজে হলুদ রঙের সালফারে, এবং নিজে হলুদ রঙের সালফার, নিজে হলুদ রঙের সালফারে বিচারিত হয়। তাহলে দুটো কালারই কিন্তু বলতে হবে। H2S কি করলো? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7কে সবুজ রঙে পরিণত করে আর নিজে হলুদ রঙের সালফার উৎপন্ন করে। ক্লিয়ার? 2.16। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, বলে দিয়েছে একটি অ্যামোনিয়া, আরেকটি কি, আরেকটি কি তৈরি হয় কি, ইউরিয়া CONH2, আরেকটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ব্যাস এটুকু লিখলেই নাম্বার পাবে। তাহলে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত, একটি অ্যামোনিয়া, অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পলিভিনাইল ক্লোরাইড এর একটি ব্যবহার উল্লেখ করো। পলিভিনাইল ক্লোরাইড পিভিসির অনেক ব্যবহার রয়েছে, একটি বলতে হবে। দেখো, পলিভিনাইল ক্লোরাইড মেঝের টাইলস, খেলনা, মেঝের টাইলস তৈরি করতে লাগে, মেঝের টাইলস তৈরি করতে গেলে লাগে, খেলনা তৈরি করতে গেলে লাগে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। একটা চেয়েছে, লিখে দিলেই হলো। চলো আর কি কি প্রশ্ন আছে দেখি। চলো একদম শেষ, আমরা শেষ পর্যায়ে চলে গেছি গ্রুপ বিতে। CH3 CH2 CH2OH এর IUPAC নাম। CH3 CH2 CH2OH, এখানে OH-টা দেখো 1 নম্বর কার্বনে রয়েছে, মাঝে কোথাও নেই। 1 2 3 আমরা বলতে পারি, মাঝে কোথাও নেই। তাহলে মাঝে কোথাও নেই, 1 নম্বর কার্বনে থাকলে প্রথমে কার্বন গুণে নাও, 1 2 3 মিথিত প্রোপ। তাহলে প্রোপ, আমি তোমাদের বলেছি 1 নম্বর পজিশনে কোনো কার্যকরীমূলক থাকলে সরাসরি তোমরা প্রোপানল লিখে দিতে পারো। আবার কেউ যদি ইচ্ছে করো সে এটা লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, প্রোপান-1-অল লিখতেই পারো, সেও ঠিক এটাও ঠিক। ওকে, প্রোপান-1-অল কেউ ইচ্ছে করে, কেউ যদি এক্সকে 1x লিখতে চায়, সে কি ভুল? ভুল তো নয়, সে লিখতেই পারে। তাহলে প্রোপানল প্রোপান-1-অল কোনো অসুবিধা নেই, দুটোতেই হবে। অথবা দেখো CH3 CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত, সমাবয়বের গঠন সংকেত লেখো। আমরা জানি CH3 CH2OH এর একটা সমাবয়ব কি হয়, CH3O CH3। দেখো এখানে কার্বন, এই দুটোরই সাধারণ আণবিক সংকেত কি, C2H6O। ভালো করে খেয়াল করো, এখানে দেখো দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা সংক্ষেপে বলি ইথানল, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। তাহলে ইথানল এবং ডাইমিথাইল ইথার পরস্পরের কি সমাবয়ব। ব্যাস, এই প্রশ্নটা বহুবার তোমরা পেয়েছো, টেস্ট পেপারেও পেয়েছো, আমিও তোমাদের প্র্যাকটিস করিয়েছি। তাহলে অলরেডি আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি কমপ্লিট হয়ে গেল। এই গ্রুপ এ আর গ্রুপ বি দেখে তোমাদের 2017 সালের প্রশ্ন কি বলে মনে হচ্ছে? ভয়ের কিছু আছে? কিচ্ছু ভয়ের নেই, কোনো ভয়ের ব্যাপার নয়। শুধু নিজে একটু ভালো করে প্রিপারেশান নাও, রিভিশন দিয়ে যাও, পরীক্ষায় যখন গিয়ে বসবে কোনো প্রবলেম নেই। ভৌতবিজ্ঞানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু পড়াশোনা করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। চল করে প্র্যাকটিস করতে থাকো, মনের জোর নিয়ে, মনের সাহস নিয়ে পড়াশোনা করো, সব পারবে, কোনো অসুবিধা নেই। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।